বাংলার রাজনীতির অন্দরমহলে কি আবার খুলে যাচ্ছে এক ভয়ঙ্কর রক্তাক্ত অধ্যায়ের পর্দা? ক্ষমতার করিডোরে কি সত্যি এমন এক খেলা চলে যেখানে মানুষ শুধু ব্যবহার হয় আর প্রয়োজন ফুরলেই তাকে সরিয়ে দেওয়া হয় চিরতরে? কলকাতার রাত তখন প্রায় নিস্তব্ধ। রাস্তায় মানুষের আনাগোনা কমে গেছে অনেক আগেই। মধ্যম গ্রামের দোহারি আর অন্ধকার রাস্তা ধরে দ্রুতগতিতে ছুটছিল একটি গাড়ি। হঠাৎ করেই সামনে এসে দাঁড়ায় কয়েকটি মোটর বাইক। কয়েক সেকেন্ডের মধ্যেই চারদিক থেকে ঘিরে ফেলা হয় গাড়িটিকে। তারপর একের পর এক গুলির শব্দ। মুহূর্তেই রক্তে ভেসে যায় গাড়ির সামনের সিট। ঘটনাস্থলে ঝাঁঝরা হয়ে যায় এক ব্যক্তির শরীর। যিনি খুন হলেন তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত পিএস চন্দ্রনাথ রথ। আর এই একটি হত্যাকাণ্ড যেন মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দেয় পুরো রাজ্যের রাজনৈতিক মহলকে। কারণ প্রশ্নটা ছিল খুবই বড়। যে দলের নেতা দুদিন পর মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন তার সবচেয়ে কাছের একজন মানুষকে প্রকাশ্যে গুলি করে মারার সাহস কার হতে পারে? এটা কি শুধুই ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রাজনৈতিক অন্ধকার? ঘটনার পরপরই তদন্তে নামে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল এবং সিআইডি। প্রথম কয়েকদিনে তদন্তকারীরা এমন কিছু তথ্যের খোঁজ পান যা গোটা ঘটনাকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দেয়। ফার্স্ট ট্যাগের তথ্য। মোবাইল লোকেশন আর গাড়ির গতিবিধি ট্র্যাক করে পুলিশ পৌঁছে যায় বিহার ও উত্তরপ্রদেশের কয়েকজন শার্প শুটারের কাছে। একে একে গ্রেফতার করা হয় মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং নামের 3 জনকে। তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে ভয়ঙ্কর সব তথ্য। পুলিশ জানতে পারে এই হত্যাকাণ্ডের জন্য বরাদ্দ ছিল প্রায় 1.5 কোটি টাকা। এই খুনের সুপারি নিয়েছিল বিহারের জেলে বসে থাকা কুখ্যাত মাফিয়া ডন শের সিং। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন। উত্তরপ্রদেশ আর বিহারের ভাড়াটে খুনিদের সঙ্গে চন্দ্রনাথ রথের কি শত্রুতা থাকতে পারে? কেন তারা কলকাতায় এসে একজন রাজনৈতিক নেতার পিএসকে খুন করবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তকারীরা যখন আরও গভীরে ঢুকছিলেন তখনই বেরিয়ে আসে একটি ভাইরাল ভিডিও। ভিডিওতে দেখা যায় অভিযুক্ত রাজ সিং উত্তরপ্রদেশের বালিয়া লোকসভা নির্বাচনে প্রকাশ্য বিজেপি প্রার্থীর হয়ে ভোট চাইছে। শুধু তাই নয়, কয়েকজন বিজেপি নেতা ও সাংসদের সঙ্গে তার ঘনিষ্ঠ ছবিও সামনে আসে। এরপর থেকে রাজনৈতিক অন্তর্মহলে শুরু হয় তুমুল চাপা ক্ষোভ। কারণ তদন্তে প্রথমবারের মতো উঠে আসে সম্ভাব্য রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত। যে খুনিরা চন্দ্রনাথ রথকে হত্যা করেছে তাদের সঙ্গে বিজেপির কিছু নেতার যোগাযোগ অভিযোগ সামনে আসতেই পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে ওঠে। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে রহস্যময় ঘটনা। হঠাৎ করেই কোনো আগাম ইঙ্গিত ছাড়াই তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে সরিয়ে দেওয়া হয় সিবিআই এর হাতে। এখান থেকে শুরু হয় নতুন বিতর্ক। কারণ মাত্র 4 দিনের মধ্যেই যখন পুলিশ কয়েকজন শুটারকে ধরে ফেলেছে, গাড়ির ট্র্যাকিং বের করেছে, মোবাইল লোকেশন মিলিয়েছে, তখন হঠাৎ সিবিআই কেন? অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন এখানে রয়েছে পুরো রহস্যের আসল কেন্দ্রবিন্দু। কারণ অতীতে বহু বড় রাজনৈতিক মামলায় দেখা গিয়েছে সিবিআই তদন্ত শুরু হওয়ার পর মামলার গতি অনেকটাই ধীর হয়ে যায়। সারদা কেলেঙ্কারি থেকে নারদ মামলা, বহু গুরুত্বপূর্ণ ফাইল বছরের পর বছর ধরে পড়ে রয়েছে তদন্তের অপেক্ষায়। সমালোচকদের দাবি রাজ্য পুলিশ হয়তো এমন কোনো বড় নামের কাছাকাছি পৌঁছে গিয়েছিল যা প্রকাশ্যে রাজনৈতিক ভূমিকম্প তৈরি হতে পারত। আর সেই কারণেই নাকি তদন্তকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়। চন্দ্রনাথ রথের মৃত্যু নিয়ে আলোচনা করতে গিয়েই আবার সামনে আসতে থাকে শুভেন্দু অধিকারীর অতীতে আরও কিছু রহস্যময় ঘটনা। বিশ্লেষকরা বলছেন চন্দ্রনাথ প্রথম নন। এর আগেও শুভেন্দুর ঘনিষ্ঠ কয়েকজন মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 2013 সালে খুন হন তার ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝাড়। 2018 সালে উদ্ধার হয় তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ মরদেহ। ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও সেই রহস্যের জট আজও পুরোপুরি খোলেনি। এরপর 2021 সালের নির্বাচনের সময় খুন হন শুভেন্দুর গাড়ি চালকও। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ঘটনাগুলোর মধ্যে একটি অদ্ভুত মিল পাচ্ছেন অপরাধ বিশ্লেষকরা। যারা মারা গেছেন তারা সবাই ছিলেন খুব কাছের মানুষ। কেউ পিএস, কেউ দেহরক্ষী, কেউ ড্রাইভার। অপরাধ বিজ্ঞানীরা বলছেন একজন রাজনৈতিক নেতার সবচেয়ে গোপন তথ্য জানেন তার আশেপাশের এই মানুষগুলোই। কার সঙ্গে দেখা হচ্ছে, কোথায় টাকা যাচ্ছে, কোন ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক হচ্ছে, সবকিছুর সাক্ষী থাকেন এরা। আর যখন ক্ষমতার খেলায় কেউ অতিরিক্ত কিছু জেনে ফেলেন তখন তিনি অনেক সময় নিজেই হয়ে ওঠেন ঝুঁকি। এখানে আবার সামনে আসে নারদ স্টিং অপারেশনের প্রসঙ্গ। সেই ঘটনায় ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল একাধিক রাজনৈতিক নেতাকে। আর সেই ঘটনার পর থেকেই বাংলার রাজনীতিতে টাকার খেলা নিয়ে মানুষের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়। অনেকেই বলছেন চন্দ্রনাথ রথ শুধু একজন পিএস ছিলেন না, তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বহু গোপন তথ্য জানতেন। কোথায় কার সঙ্গে বৈঠক হচ্ছে, কোন শিল্পপতির সঙ্গে কি আলোচনা হচ্ছে, কোটি কোটি টাকার হিসাব কোথায় যাচ্ছে, এসব বিষয়ে তার ধারণা ছিল বলেই মনে করা হচ্ছে।
ঠিক সেই সময়ে যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে এগোচ্ছিলেন, তখন এই খুন গোটা ঘটনাকে আরো রহস্যময় করে তোলে। কারণ সাধারণ মানুষও এখন প্রশ্ন তুলছে, ক্ষমতার এত বড় বলয়ের মধ্যে কোনো রাজনৈতিক মদদ ছাড়া কি এমন হামলা সম্ভব? 1.5 কোটি টাকার সুপারি, ভিন রাজ্যের শার্পশুটার, রাজনৈতিক যোগাযোগ, আর তারপর আচমকা সিবিআই তদন্ত, সব মিলিয়ে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড এখন শুধু একটি খুনের মামলা নয়, এটি এখন বাংলার রাজনৈতিক অন্দরমহলের এক অন্ধকার বাস্তবতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনেকে মনে করছেন এই ঘটনার পেছনে এমন কোনো শক্তিশালী ব্যক্তি রয়েছেন যার নাম প্রকাশ্যে এলে পুরো রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে, আর সেই কারণেই হয়তো তদন্তকে দীর্ঘসূত্রতার ভেতরে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা আজও রয়ে গেছে, চন্দ্রনাথ রথের পরিবার কি কোনোদিন জানতে পারবে কে বা কারা এই হত্যার আসল নির্দেশদাতা ছিল? 1.5 কোটি টাকার বিনিময়ে কার নির্দেশে ঝাঁঝরা করা হয়েছিল একজন মানুষকে? নাকি আগের ঘটনাগুলোর মতো এই ফাইলও একদিন ধুলো জমা আর্কাইভের ভেতর হারিয়ে যাবে? সময়ের কাঁটা কিন্তু থেমে নেই। বাংলার মানুষ এখনো অপেক্ষা করছে সেই দিনের জন্য, যেদিন এই রহস্যের পুরো পর্দা উঠবে, যেদিন প্রকাশ্যে আসবে আসল মাস্টার মাইন্ডের নাম, আর যেদিন ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার মুখগুলোকে দেখতে পাবে পুরো দেশ। আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? এটা কি শুধুই অপরাধ জগতের সুপারি কিলিং, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক খেলা? আপনার মতামত জানান কমেন্টে। আর এমন আরো বিশ্লেষণধর্মী ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।